একটা গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ স্টার্টআপ শুরুর প্রথম 5 বছরের মধ্যেই ব্যর্থ হয়। হার্ভার্ড বিজনেস রিভিউ তারা একটা রিপোর্টে দেখিয়েছে যে প্রায় 75% ব্যবসা ব্যর্থ হয় কি কারণে জানেন? মূলত তাদের পরিকল্পনা এবং ব্যবস্থাপনা সংক্রান্ত দুর্বলতার অভাবে। তার মানে পরিকল্পনা এবং ব্যবস্থাপনা দুর্দান্ত একটা বিষয়। আরো হাজারো কারণ আছে ব্যবসা ব্যর্থ হওয়ার। তবে আমি আজকে এই ভিডিওতে মাত্র 5টা বড় কারণের কথা বলবো, যে কারণগুলা একটা ব্যবসাকে ব্যর্থ করে দেওয়ার পেছনে মূলত দায়ী থাকে। তবে এই ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা আমার সাথে নতুন তাদেরকে অনুরোধ করছি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন এবং এই গুরুত্বপূর্ণ মেসেজটি যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দিব সেটা আপনার বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের মধ্যে ছড়িয়ে দিন। বলেছিলাম যে 5টা কারণ নিয়ে আমি ব্যাখ্যা করব। নাম্বার 1 কারণ হচ্ছে অপর্যাপ্ত পরিকল্পনা এবং গবেষণা। আমরা কিন্তু কোনো ব্যবসা শুরুর আগে পরিকল্পনা করতে মোটেই প্রস্তুত নই। আমরা ব্যবসা করব, কারো কাছে জিজ্ঞাসা করি যে কি ধরনের বিজনেস করলে ভালো হয়, কেউ একটা মতামত দিল, আমরা একটা ট্রেড লাইসেন্স করলাম বা একটা শোরুম নিলাম, কাজ শুরু করলাম। ব্যাক এন্ডে যে দুর্দান্ত পরিকল্পনা করা দরকার, বাজার গবেষণা করা দরকার, এই ব্যবসা কেন চলবে সেটা খুঁজে বের করা, এই ব্যবসায় কারা কারা কম্পিটিটর আছে সেটা দেখা, কম্পিটিটরদের অবস্থান কি মার্কেটে সেটা খোঁজা, আপনি যে প্রোডাক্ট দিচ্ছেন সেই প্রোডাক্ট আপনার নেইবারিং এরিয়াতে ডিমান্ড কেমন আছে, যারা আপনার এখানে আসবে বা আপনি যাদের কাছে পৌঁছাবেন, আপনার মার্কেট সেগমেন্ট কি, আপনার কাস্টমার সেগমেন্টই বা কি, আপনি কি দামে মাল প্রকিউর করবেন, কি দামে সেল করবেন, আপনার মার্জিন কেমন থাকবে, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন বা সেবা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই সেবার মার্কেটে চাহিদা এবং বাজার দাম কেমন, আপনার মার্জিন কেমন থাকবে, কতদিনের মধ্যে আপনি আশা করেন যে আপনার ব্যবসা থেকে আপনি চলতে পারবেন, আপনার যে পুঁজি আছে সেটা ব্যবসাকে টেনে নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত কিনা। এক পর্যায়ে আপনার টাকা থাকবে না বাট টাকার রিকোয়ারমেন্ট থাকবে, তখন আপনি সেটা সামাল দেবেন কিভাবে, আপনার পুঁজি আসবে কোত্থেকে, ব্যাংক কখন আপনাকে ঋণ দিবে, এই যে নানাবিধ বিষয়, এটা একটা বিস্তর পরিকল্পনার বিষয় আছে, ব্যবসাটা বোঝার বিষয় আছে, অ্যাকাউন্টিং বোঝার বিষয় আছে, আপনার টিম ফরমেশনের বিষয় আছে, কিন্তু সর্বাগ্রে হচ্ছে পরিকল্পনা এবং বাজার গবেষণা। বাজার গবেষণা তো আমরা করিই না, ইভেন যুদ্ধই পরিকল্পনা না করে মাথার মধ্যে কিছু জিনিস নিয়ে আমরা ব্যবসা শুরু করে দিই। তার ফলশ্রুতিতে একসময় আমরা যেভাবে আশা করি সেভাবে জিনিসটা চলে না, ব্যবসা মুখ থুবড়ে পড়ে, আমরা ওই ব্যবসা গুটিয়ে হয় অন্য কিছু শুরু করি অথবা বাসায় চলে আসি। হার্ভার্ড বিজনেস রিভিউ বলছে যে ব্যবসায়িক পরিকল্পনা না থাকলে 70% স্টার্টআপ প্রথম 3 বছরের মধ্যে শেষ। আর যদি সুষ্ঠু পরিকল্পনা থাকে তাহলে আপনি ব্যবসা নিয়ে লং টার্ম যেতে পারেন। নাম্বার 2, আর্থিক ব্যবস্থাপনার ভুল। ব্যবসা তো শুরু হয়ে গেল, শুরু করা কোনো কিছু খুব উদ্দীপনার ব্যাপার, খুব ইন্সপাইরেশনের ব্যাপার, অনেক কিছু করব এরকম একটা আশা উদ্দীপনার ব্যাপার, কিন্তু ব্যবসা শুরু হয়ে গেলে তখন আসে প্রপার ম্যানেজমেন্টের প্রশ্ন, এবং সবচেয়ে বড় ম্যানেজমেন্টের প্রশ্নটা হচ্ছে আর্থিক ম্যানেজমেন্ট। দেখবেন যে আমরা অনেক কিছু ম্যানেজ করতে পারি, কিন্তু যখনই আর্থিক ম্যানেজমেন্টের প্রশ্নটা আসে তখনই আমরা বড় দ্বিধায় পড়ে যাই, বড় বিপদে পড়ে যাই। কিছু অ্যাকাউন্টেন্ট বা আর্থিক হিসাব বুঝে এমন কিছু লোককে নিয়োজিত করি, তারা যেভাবে বোঝায় আপনি যদি আর্থিক জ্ঞান সম্পন্ন না হন তাহলে আপনি সেভাবে বুঝবেন, তারা যদি ভুল বোঝায় আপনি ভুল বুঝবেন, তারা যদি অজ্ঞতাবশতও ভুল বোঝায় আপনি ভুল বুঝবেন, ফলে ভেতরের আর্থিক ব্যবস্থাপনাটা গড়বড় হয়ে যাবে। এই জন্য ব্যবসা শুরু করার আগে যিনি ব্যবসা করবেন তার হিসেব নিকেশটা অন্তত ভালোভাবে বোঝা দরকার। ব্লুমবার্গের একটা রিপোর্ট দেখে অবাক হয়ে যেতে হয়, তারা বলছে যে 82% ব্যবসা, ছোট ব্যবসা বন্ধ হয়ে যায় শুধুমাত্র আর্থিক অব্যবস্থাপনা জনিত কারণে। তো আর থাকে কত, মাত্র 18%। সো যারা ছোট ব্যবসা করছে বা যারা বড় ব্যবসা করছে তারা যদি অর্থকে সঠিকভাবে ম্যানেজ করতে না পারে, এটার ইনফ্লো ঠিক আছে কিনা, ভিতরে ঠিক মতো এটা প্রসেসড হচ্ছে কিনা, আউটফ্লো ঠিক হচ্ছে কিনা, না যে পরিমাণ আউটফ্লো হওয়ার কথা তার চাইতে অনেক বেশি হচ্ছে, এই যে প্রত্যেকটা জায়গায় নজর দেয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার খুব কাছের এক বন্ধু, তার ব্যবসার ভিতরে দেখা গেল অডিট করতে যেয়ে তার আপনজন অনেক টাকা বের করে নিয়ে যাচ্ছে, কিন্তু অনেক বছর যাবত ধরা পড়েছে। এখন তার মধ্যে তো কোম্পানির ভিতরে ডেন্ট হয়ে গেছে, তো এখন ধরা পড়ার পরে ওই টাকা আদায় করা সম্ভব না, ওই ডেন্টও রিপেয়ার করা সম্ভব না। ফলে কোন কোন জায়গা দিয়ে অর্থ ডেন্ট হচ্ছে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। টাকা কোথায় খাটানো দরকার, কোথায় টাকা বসে আছে সেটাও বোঝা দরকার। স্টকে যদি অনেক দিন আপনার টাকা বসে থাকে তাহলে বুঝবেন যে আপনার বিজনেস ডেড বিজনেস, কারণ ডেড মানি ইজ দেয়ার। যে টাকা কোনো কাজ করে না এই টাকা ডেড টাকা, মৃত টাকা। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিং, এবং টাকার ব্যবস্থাপনা আপনাকে সেভাবে করতে হবে। নাম্বার 3, বাজারের সঠিক চাহিদা বোঝার অভাব। আপনি একটা বিজনেস করছেন, প্রোডাক্ট নিয়ে মাঠে নেমেছেন,
আমরা তো বাজার গবেষণা প্রথমেও করি না, পরবর্তীতেও যখন আমি প্রোডাক্ট নিয়ে মাঠে নামছি তখনও কিন্তু আমরা বাজার গবেষণাকে কোনো ধার ধারি না। এই প্রোডাক্ট চলছে কিনা, এটা ডিমান্ড আছে কিনা, সামনে ডিমান্ড কমবে কিনা, লোকজন আপনার প্রোডাক্ট বাদ দিয়ে অন্য প্রোডাক্টে ঝুঁকছে কিনা, কেন ঝুঁকছে, এর জন্য একটা ইম্প্যাক্ট অ্যানালাইসিস দরকার হয়। দেখবেন যে ওদিকে আমরা যাই না, মনে করি যে আমাদের পয়সা নষ্ট হচ্ছে, কিন্তু এই যে অল্প পয়সা বাঁচাতে যেয়ে অনেক বড় পয়সা ব্যবসা থেকে চলে যায় এবং ব্যবসাই বন্ধ হয়ে যায়। সো আপনি যে প্রোডাক্ট নিয়ে ডিল করছেন সেই প্রোডাক্টের মার্কেট ডিমান্ড যখন শুরু করছেন তখন কেমন, আস্তে আস্তে কি মার্কেট ডিমান্ড বাড়ছে, তারপরে আপনার পার্টিসিপেশন টোটাল মার্কেট ডিমান্ডের কতটুকু, আপনি কি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিতে পারছেন, আপনি কি ক্লায়েন্টদের চাহিদাকে মিট করতে পারছেন, তাদের আপকামিং চাহিদাকে অ্যাড্রেস করছেন, আপনি কি তাদের মনোভাব জানছেন। দেখবেন যে প্রশ্নের উত্তর হবে যে না না এটা আবার কি করব, মার্কেটে তো এমনি প্রচুর লোক ডিমান্ড আছে। ইয়েস, ডিমান্ড আছে, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ ডিমান্ড। এই ডিমান্ডের কি অবস্থা আসলে, আপনি সামনে বিজনেস বড় করবেন না ছোট করবেন সেটা নির্ভর করবে ওই প্রোডাক্টের ডিমান্ডের উপরে এবং সেই ডিমান্ডকে আপনার মিট করার সক্ষমতার উপরে। ব্ল্যাকবেরির কথা আমরা জানি, এই ব্ল্যাকবেরিকে আমরা এখন বাজারে দেখি না কেন, কই, এরা তো অ্যাপল তারপরে অ্যান্ড্রয়েড যেগুলো ফোন তাদের সাথে টিকতে পারে নাই। কারণ কি, তারা পরিবর্তিত ডিমান্ডটা বুঝতে পারে নাই এবং সেই ব্যাপারে তারা সতর্ক ছিল না। সো আপনার ক্লায়েন্টের ডিমান্ড, নেচার অফ ডিমান্ড কিন্তু চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত। সুতরাং তাদের ডিমান্ডের সাথে মিলে আপনি আপনার প্রোডাক্টে ডিজাইন করবেন, প্রোডাক্টে সরবরাহ করবেন, প্যাকেজিং করবেন, তা না হলে একসময় মুখ তুবড়ে পড়বেন। নাম্বার 4, প্রতিযোগিতার সাথে মোকাবেলা করার প্রস্তুতি না থাকা। দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি কম্পিটিটিভ। প্রতিদিন প্রত্যেকটা পণ্য কম্পিটিশনের মুখোমুখি হচ্ছে। এত ফাস্ট পেসে বর্তমানে প্রোডাক্টের ডিজাইন থেকে গুণগত মান থেকে শুরু করে সবকিছু পরিবর্তন হচ্ছে, যেটা পৃথিবী আগে কখনো এক্সপিরিয়েন্স করে নাই। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিভিন্ন ধরনের প্রযুক্তি, মানুষ বুঝে ওঠার আগেই মানুষের টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো মার্কেটে যে সাংঘাতিক কম্পিটিশন, এই কম্পিটিশন তো আপনাকে মোকাবেলা করতে হবে, তার আগে বুঝতে হবে। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, আপনি টিকবেন কিভাবে? এখন কিন্তু ব্যবসা তো ছোট নেই, দেখবেন যে ছোট পুঁজিতে এখন আর ব্যবসা করা যায় না। এখন বড় টিম লাগে, বড় পুঁজি লাগে টু মেক এ সাকসেসফুল বিজনেস। তারপরে আপনি নামলেন, আপনি প্রতিযোগিতা যদি না বুঝেন, আপনি যদি প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করতে না পারেন, সতর্ক না থাকেন, তাহলে তো একসময় টিকবেন না। প্রতি 4 বছরে এখন অনেক প্রোডাক্ট মার্কেট ছেড়ে চলে যাচ্ছে, অনেক চাকরি লোকজন হারিয়ে ফেলছে, পেশার পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই সময়টা পরিবর্তনের দিকে সবার খুব সুন্দর দৃষ্টি থাকতে হবে, তীব্র চাহনি থাকতে হবে, বুঝতে হবে চাকরি করা সহজ কিন্তু বিজনেস করা সহজ না। এই জন্য ব্যবসায়ীকে অনেক দূরদৃষ্টি সম্পন্ন হতে হয়, অনেক বেশি ইনোভেটিভ হতে হয় এবং তাকে প্রচণ্ড পরিশ্রমী হতে হয়, তা না হলে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। ওয়াশিংটন পোস্ট এরা উল্লেখ করেছে যে ব্লকবাস্টার ভিডিও রেন্টাল কোম্পানি ব্যর্থ হয়েছিল কেন? কারণ তারা প্রতিযোগী নেটফ্লিক্সের ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মের সাথে খাপ খাওয়াতে পারে নাই। সময়ের সাথে সাথে প্রতিযোগিতার দিকে লক্ষ্য না থাকলে, লক্ষ্য না দিলে, নজর না দিলে ব্যবসা ব্যর্থ হবেই। নাম্বার 5, প্রযুক্তিগত পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হওয়া। দেখেন প্রত্যেক দিন নতুন নতুন প্রযুক্তি মার্কেটে ঢুকছে। আমরা যারা অ্যানালগ যুগের মানুষ, তাদের এই প্রযুক্তির সাথে খাপ খাওয়ানো খুব কঠিন, কিন্তু বর্তমান প্রজন্মের যারা জেন জেড যারা, তাদের পক্ষে অনেক সহজ। তো যারা অ্যানালগ যুগের মানুষ, তাদেরকেও প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে হবে, নচেত তারা মার্কেট আউট হয়ে যাবে। এবং সম্ভবত অনেকে যাচ্ছে, কিন্তু যারা নিজেদেরকে আপডেট করে নিতে পেরেছে তারা টিকে থাকবে, টিকে থাকতে পারছে। আর বর্তমান প্রজন্ম জেন জেড যারা, তাদের জন্য এটা ইজি, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে ইজি বটে, কিন্তু সেটা করছেন কিনা। প্রযুক্তিগত যে পরিবর্তন, যে ঢেউ, যে জোয়ার, এই জোয়ারের সাথে খাপ খাওয়ানো ভেরি ভেরি টাফ। কারণ প্রযুক্তিগত পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারলে ব্যবসা ধরে রাখা তো দূরের কথা, টিকিয়ে রাখাই টাফ। সাস্টেনেবল হওয়া তো অনেক পরের কথা। আপনি যে ব্যবসাকে রান করাবেন এটাই কঠিন। কোডাক কোম্পানি, এরা কিন্তু ডিজিটাল ফটোগ্রাফি উদ্ভাবন করছিল, কিন্তু তারা কিন্তু সেই প্রযুক্তিকে সময় মতো গ্রহণ করতে পারে নাই। সময় একটা বড় ফ্যাক্টর, ফলে তাদের ব্যবসা ধ্বংস হয়ে গেছে। তবে মনে রাখতে হবে যে ব্যবসার শুরুতে অনেক স্ট্রাগল যাবে, অনেক ব্যর্থতা আসবে, ছোটখাটো ডিফিট আসবে, কিন্তু সেখানে দমে না যে নিজেদের ইনোভেটিভ মাইন্ড নিয়ে, ভিশনারি মাইন্ড নিয়ে একটা টিম গঠন করে, সঠিক পরিকল্পনা করে, বাজার গবেষণা করে, বাজারের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা অর্জন করে, প্রযুক্তিকে আমলে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ভয় পেলে চলবে না, পরিশ্রম করতে হবে, প্রচণ্ডভাবে লেগে থাকতে হবে, স্ট্রেস নেওয়ার দুর্দান্ত ক্ষমতা থাকতে হবে। তাহলে ব্যবসায় আপনি টিকে থাকতে পারবেন। নচেত ব্যবসা আপনার জন্য নয়, আপনার জন্য চাকরি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।